হৃদয়ের প্রেমগাথা লিখেছেন রেক্তা ইসলাম মায়া। গ্রীষ্মকালীন তপ্ত রোদে গা জ্বালা ভাব, অল্পতেই গায়ে আগুন লাগার মতন তাপমাত্রা। যান্ত্রিক শহরে কর্মজীবী মানুষজন এতটাই ব্যস্ত যে তপ্ত রোদের প্রখরতা বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারেনি তাদের ব্যস্ততায়, বরং চাকরিজীবী থেকে শুরু করে রিক্সা চালক পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে নিজেদের রোজকার কর্মে ব্যস্ত। এমন একটা কাঠফাটা তপ্ত রোদ মাথায় নিয়ে ঢাকা বসুন্ধরা সিটি কমপ্লেক্সের শপিং মলের সামনে উপস্থিত হলো আরিফ, সঙ্গে তার 3 বোন মুক্তা, মায়া, জুই। মূলত আজ মুক্তার বিয়ের শপিং, আর তার জন্যই ফাহাদের পরিবার থেকে ডাক পড়েছে ওদের। বিয়ের মাত্র আর 5 দিন বাকি, অথচ কোনো বিয়ের শপিং করা হয়নি বলেই জরুরি তলবে মুক্তাকে নিয়ে ঢাকা আসতে হয়েছে আরিফকে। প্রথমে ফাহাদ যেতে চেয়েছিল আশুগঞ্জ থেকে মুক্তাকে নিয়ে আসতে, কিন্তু আরিফ বড় ভাই হিসেবে ফাহাদকে আসতে মানা করলো সে নিয়ে আসবে বলে। আসল কথা, বিয়ের কেনাকাটা কনে পক্ষের বাকি, আবার হাতে হাতে তারাও বিয়ের কেনাকাটা করে ফেলতে চায় আজ। আরিফ মলের বাইরে পার্কিং এরিয়াতে আসতে দেখা পেল খানবাড়ির মানুষদের। ফাহাদের পরিবার হতে শুরু করে হেনা খান, আরাফ খান সকলেই উপস্থিত। তোড়জোড় করে যে সবাই চলে এসেছে শপিংয়ে সেটা বুঝতে বাকি নেই আরিফের। আরিফ হেনা খানদের উদ্দেশ্যে এগিয়ে যেতে যেতে এক পলক তাকালো উপস্থিত সকল সদস্যের দিকে। খানবাড়ির মহিলা সদস্যদের মধ্যে সবাই উপস্থিত আছেন, কেউ বাদ পড়েনি। শুধু ছেলেদের সংখ্যা কম দেখলো গুটি কয়েক বডিগার্ড আর 5 জনের মতন পুরুষ মানুষের চোখে পড়ল শুধু। তাদের মধ্যে আরাফ খান বর হিসেবে ফাহাদ, বাকি 3 জন তাগড়া ছেলেদেরকেও আরিফ চেনে। চোখে দেখেছিল কয়েকবার ছেলেগুলোকে, 1-2 বার কথাও হয়েছিল। সোহাগ, সৌরভ, আরাফ খানের বড় মেয়ের 2 ছেলে, তারা যমজ, আরিফের পাশাপাশি বয়স। বাকি একজন ফাহাদের ছোট ভাই সুমন, এবার অনার্স কমপ্লিট করে মাস্টার্সে পড়ছে। আরিফের 2 বছরের জুনিয়র। এছাড়া আরিফের আর কাউকে চোখে পড়ল না, এমনকি হৃদের বাবা মা ভাইকেও না। আরিফ জানে হৃদ খানের মতন মানুষ কখনো এসব মেয়েলি শপিংয়ে আসবে না, কিন্তু হৃদের মা আর ছোট ভাই রাফিদের অনুপস্থিতির কারণটা বুঝল না সে। তারা তো আসতেই পারে নাকি? তাছাড়া অয়ন ভাইকে আশেপাশে কোথাও চোখে পড়ল না আরিফের। কিন্তু অয়নের মা বোনকে ঠিকই দেখা যাচ্ছে হেনা খানের পাশে। আরিফ খান পরিবারের সাথে হাতে মিলিত হতেই নম্রতা নিয়ে সকলের সঙ্গে কৌশল বিনিময় করল। মুক্তার পা ছুঁয়ে শ্বশুরবাড়ির গুরুজনদের সালাম করল। এর মধ্যেই অন্তু খুশি মনেই মুক্তাকে গ্রহণ করলেন হেনা খান। মায়া, জুইকেও বেশ আদরে মাথায় হাত বুলিয়ে দিলেন তিনি। সবাই যখন ভালোমন্দ কুশলাদির পর্ব শেষ হলো, তখনই সবাই একত্রে ঢুকলো মলের ভেতরে। হেনা খান নিজের মেয়েদের নিয়ে মুক্তার জন্য কেনাকাটার সেকশন থেকে এক জিনিস কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়লে আরাফ খানকে জানিয়ে মায়া আর জুইকে নিয়ে আলাদা হয়ে গিয়ে নিজেদের কেনাকাটা করতে। পরিবারে মা, বাবা, ভাই, বোন, চাচা, চাচির সঙ্গে আত্মীয় স্বজন, মেয়েদের হলুদের শাড়ি, গয়নাপত্র সবকিছুই আরিফ, মায়া আর জুইয়ের পছন্দের কেনাকাটা করছিল। ঠিক তখনই আরিফের সঙ্গে ফোনে যোগাযোগ করতে করতে কোথা থেকে শপিং মলে হাজির হয় চেয়ারম্যান সাহেবের বড় ছেলে নাদিম। আরিফ আগে থেকেই জানতো নাদিম আসবে। নাদিম নিজের
স্কলারশিপের ভিসা দৌড়াদৌড়ির জন্য ঢাকায় থাকছে নিজেদের ফ্ল্যাটে। সেজন্য আরিফের সঙ্গে যোগাযোগ করে এই মুহূর্তে চলে আসলো শপিং মলে। চলে আসলো বলতে নাদিমকে আলাদাভাবে দাওয়াত করা হয়েছে আরিফদের পরিবার থেকে। মূলত মুক্তার বিয়ের জন্য মায়ের পরিবার থেকে বিশেষভাবে চেয়ারম্যান সাহেবের পরিবারকে দাওয়াত করা হয়েছে। আর সেজন্যই চেয়ারম্যান সাহেবের বাড়ির মানুষজনের টুকটাক যাতায়াত বেড়েছে মায়াদের বাড়িতে। মায়া জুই এইসবের কিছু জানে না, আর না কেউ তাদের এসব বিষয়ে অবগত করেছে। নাদিমের সঙ্গে আরিফের মলের ভেতরে দেখা হতেই নম্রতায় হাত মিলিয়ে সালাম দিতে দিতে নাদিম বলল, ভাইয়া ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, তুমি? জি ভাইয়া আলহামদুলিল্লাহ আছি। আব্বু পাঠালো আমাকে, বলল আপনারা এখানে এসেছেন আপনাদের খেয়াল রাখতে। আসতে রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো ভাইয়া? আঙ্কেল আন্টি বাসার সবাই ভালো আছেন? সৌজন্য বজায় আরিফও হাসল। নাদিম আরিফের চেয়ে বছর দুয়েক ছোট হবে, অথচ ব্যবহারে সে বরাবরই মুগ্ধ হয়। তবে আজ এখানে নাদিমকে আসতে অনুমতি দেওয়ার কারণ হলো সে খতিয়ে দেখতে চায় নাদিম মায়ার জন্য কতটুকু ভালো হবে। তাছাড়া বিয়ে ঠিক হওয়ার পর পাত্র হিসেবে আজকাল ছেলেমেয়েদের মতন অশ্লীল হয়ে পড়বে মায়ের সাথে নাকি সত্যি ভদ্রতা বজায় রেখে চলবে, সেটা জানায় আরিফ আজ সারাদিন নাদিমকে নিজেদের সঙ্গে রাখবে বলে ঠিক করলো। তাছাড়া আজকাল লোক দেখানো ভদ্রতা সবাই দেখায়, তবে চোখে দেখায় ভদ্রতা যে সব সময় সঠিক হবে এমনটাও না। সে তার আদুরে বোনকে এভাবে কারোর হাতে তুলে দিবে না যতক্ষণ না পর্যন্ত আরিফের মনের খচখচ দূর হচ্ছে ততক্ষণ পর্যন্ত। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে, তবে আমাদের আসতে রাস্তায় তেমন অসুবিধা হয়নি, কিন্তু তুমি এসেছো ভালো হয়েছে। চলো সামনে যাই, ওরা সবাই সামনের দোকানে আছে। জি চলুন। আরিফ নাদিমের সঙ্গে সামনে হাঁটতে হাঁটতে জানতে চাইল, তোমার পরিবার কেমন আছে নাদিম? জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছে। তোমার স্কলারশিপে কি হয়েছে? ভিসা প্রসেসিং কাজ শেষ, আশা করি সামনের মাসের 10 তারিখের ভেতরে ফ্লাইট পড়বে। আরিফ ঘাড় বেঁকে তাকালো নাদিমের দিকে, তীক্ষ্ণ গলায় বলল, আজকে তো 16 তারিখ মনে হয়। জি, তাহলে তুমি দেশে আর 24 দিনের মতো আছো। জি, আরও কম হবে। আরিফ আর কথা বাড়ালো। হাঁটতে হাঁটতে ভাসা চোখের সামনে তাকিয়ে দেখলো দোকানের ভেতরে মায়া আর জুই একরকম দেখতে ড্রেস নিজেদের জন্য পছন্দ করছে। মায়ার মুখে মুক্ত হাসিটা চোখে বিঁধল আরিফের। সবার ছোট বোন মায়া, ওকে তাড়াহুড়ো করে বিয়ে দেওয়ার কোনো ইচ্ছা আরিফের ছিল না। কিন্তু যদি সবকিছু ঠিকঠাক হয় বা নাদিমের মধ্যে তেমন খারাপ কিছু চোখে না পড়ে, তাহলে হয়তো মুক্তার বিয়ের পর সপ্তাহেতে মায়ার বিয়ে নিয়ে তারা তোড়জোড় করবে চেয়ারম্যান সাহেব। ইতিমধ্যে আরিফকে রোজ কয়েকবার করে চেয়ারম্যান সাহেব কল দিয়ে সৌজন্যতায় যোগাযোগ করে, খোঁজ খবর নেয়। আরিফ বেশ বুঝতে পারে মায়াকে ছেলের বউ হিসেবে ওনাদের অনেক পছন্দ হয়েছে, তাই তাড়াতাড়ি বিয়েটা করিয়ে রাখতে চায়। শুধু যে চেয়ারম্যান সাহেবের পরিবার মায়াকে পছন্দ হয়েছে এমন না। দ্বিতীয় সাক্ষাতে নাদিমও আরিফকে আশ্বস্ত করেছে সে মায়াকে ভালো রাখবে। তার নিজেরও মায়াকে পছন্দ হয়েছে বেশ। সারাদিন পার করে রাত 8টা বাজলো ফাহাদের বিয়ের শপিং ইতি টানতে। তবে মায়াদের শপিং বিকাল দিকেই শেষ হয়েছিল, কিন্তু খান পরিবারের জন্য তারা বসেছিল ততক্ষণ। নাদিম নিজের সঙ্গে আনা গাড়িতে মায়াদের শপিং ব্যাগগুলো গুছিয়ে রাখলো হাতে। তারপর আরিফকে সঙ্গে নিয়ে মলের ভেতর
একটা রেস্টুরেন্টে ঢুকলো মায়াদের নিয়ে। ওরা 4 জন খাওয়া দাওয়া করে নিবে সেটা দৃষ্টিকটু দেখাই বলে খান পরিবারের সকলের জন্য খাবার প্যাক করলো নাদিম। যারা শপিং রেখে খেতে আসতে নারাজ ছিল তাদের জন্য। বাকি ছেলেরা সবাই ঠিকই আসলো খেতে। আরাফ খান, ফাহাদ, সৌরভ, সোহাগ, সুমন, সেজুতি তারা সবাই আরিফের সঙ্গে রেস্টুরেন্টে বসলো। সুখ্যাতা বজায় 2 টেবিল নিয়ে সবাই একত্রে বসলো খেতে। চমৎকার বিষয় হলো নাদিমের প্রাণচাঞ্চল্যতার কারণে খানবাড়ির সকলেই অতি অল্প সময় মিশে গেল তার সাথে। আরাফ খানের তো সেই ভাব হলো নাদিমের সঙ্গে। ছেলেটা ওনার বেশ মনে ধরেছে। বৃদ্ধ বয়সে তিনি মানুষ চিনতে ভুল করেন না। ছেলেটা আসলেই দারুণ। ফাহাদের সঙ্গেও জমিয়ে সখ্যাতা দেখা গেল নাদিমের। আন্তরিকতা নিয়ে এটা সেটা সবার প্লেটেই খাবার তুলে দিচ্ছে সে। যেহেতু মায়া জুঁই সেজুতির মেয়ে মানুষ, সেজন্য ওদের আলাদা টেবিলে বসানো হলো। নাদিম খাওয়ার ফাঁকে ফাঁকে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো। মায়াদের টেবিলে খাওয়ার দাওয়া হচ্ছে কিনা সেটাও খেয়াল করলো। আরিফ সবটা তীক্ষ্ণ নজরে পরখ করলো। নাদিম খাওয়ার এক পর্যায়ে ওয়েটারকে ডেকে পাঠালো। আস্তে করে কি জানি বলল, কিন্তু তারপর ওয়েটার তৎক্ষণাৎ মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে চলে গেল। তার একটু পর ট্রেতে আলাদা খাবার নিয়ে ফিরল। অথচ সবার খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। এখন আবার নতুন খাবার কে খাবে? আরিফের এমন প্রশ্ন জাগতেই দেখল ওয়েটার মায়ার দিকে এগোচ্ছে। আরিফ তীক্ষ্ণ নজরে মায়ের প্লেটের দিকে তাকালো। তাদের সবার খাওয়াতে দাওয়াতে প্রায় শেষের দিকে, কিন্তু মায়া তখনও বসে খাচ্ছে। প্লেটের ভরপুর খাবার দেখে যে কেউ বলবে মায়া আরো ঘণ্টাখানিক সময় লাগবে এই খাবার শেষ করতে। এর মাঝে ওয়েটার ট্রেতে করে মায়ার জন্য আলাদা খাবারটা নিয়ে এগিয়ে গেল। মায়া মাংস ভাতের প্লেটটা হাত থেকে টেনে নিতেই মায়া চোখ উঠিয়ে তাকালো ওয়েটারের দিকে। বিনা শব্দে মায়া খাবার প্লেট ছেড়ে দিতেই হাত গুটিয়ে নিল। বেশ বোঝা যাচ্ছে সে মাংস ভাত খেতে পারছে না। তবে নাদিমের পাঠানো আলাদা ট্রেতে করে বাকি খাবারগুলো মায়া বেশ স্বাচ্ছন্দ্যে খেতে দেখা গেল। মায়ার সেই স্বাচ্ছন্দ্য বোধটুকু নজর কাড়ল আরিফের। তীক্ষ্ণ দৃষ্টিতে মায়াকে এক পলক দেখে আরিফ খেতে খেতে তাকালো নাদিমের দিকে। খাবার পাঠিয়ে ছেলেটার মায়ের দিকে তাকায়নি, বরং এটা সেটা নিয়ে আরাফ খান ও ফাহাদের সঙ্গে হাস্যোজ্জ্বল মুখে কথা বলছে। মায়ার প্রতি নাদিমের নিশ্চুপ খেয়াল রাখাটা বেশ নজরে লাগলো আরিফের। না, নাদিমকে ছেলেটা খারাপ না। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে গেল সবাই। খাবারের বিল দেওয়ার সময়টাও নাদিমকে দেখা গেল। সে আরিফ বা ফাহাদ কাউকে বিল দিতে দেয়নি, বরং নিজ দায়িত্বে সব বিলের ঝামেলা সে মিটিয়ে নিল। এই আন্তরিকতাটুকু আরিফকে ভালো লাগালো। বিয়ে হবে কিনা ঠিক নেই, অথচ সে তার আন্তরিকতা দেখিয়ে যাচ্ছে। দীর্ঘ 8 ঘন্টা টানা শপিংয়ের পর খানবাড়ির সকলেই শপিং শেষ করেই ক্লান্তিতে সবাই গাড়িতে চড়ে বসলো। মায়াও বেশ ক্লান্ত। আরিফ এই রাতে আশুগঞ্জ ফিরে যেতে চাইলে নেহা খান বগলধাবা করে ওদের সবাইকে নিয়ে আসলো খানবাড়িতে। নতুন আত্মীয় বলে কথা। রাতের খাবারের আগে অন্তত তিনি যেতে দিতে নারাজ। খানবাড়ির সঙ্গে আনা 4টি গাড়িতে সবাই যে যার মতো উঠে গেল। মুক্তাকে বসানো হলো ফাহাদের গাড়িতে শাশুড়ির সঙ্গে। মায়া জুঁই সেজুতি বসলো নাদিমের গাড়ির পেছনের সিটে। নাদিম ড্রাইভিংয়ে, আরিফ পাশের সিটে বসতেই গাড়ি ছুটল খানবাড়ির গাড়ির পেছন পেছন। যেহেতু নাদিম আরিফের সঙ্গে এসেছে, তাই তারও দাওয়াত পড়ল খানবাড়িতে রাতের ডিনারের। ডিনার শেষে সবাই এইমাত্র আবারও নাদিমের গাড়িতে
করে আশুগঞ্জ ফিরে যাবে, এটাই সিদ্ধান্ত। ক্লান্তিতে হৈ হৈ করে সবাই বসে পড়ল খানবাড়ির ড্রয়িং রুমে। ছোট বড় 25 সদস্যে ভরপুর ড্রয়িং রুম। গাড়ি থেকে নেমে মায়া, জুই আর সেজুতি একত্রে খানবাড়ির ভেতরে পথে হাঁটছিল। মায়া বেশ অস্থির, বারবার ভয়ার্থ চোখ জোড়ায় এদিক সেদিক ছুটে যাচ্ছে হৃদের ভয়ে। মায়া সাহস করে তো খানবাড়িতে ঢুকে পড়ল। এখন পাছে না আবারও হৃদের মুখোমুখি হয়ে যায়, সেই ভয় পেল। লাস্টবার দুইজনের সাক্ষাৎটা খুবই ভয়ঙ্কর ছিল। হৃদের রাগের শিকার হতে হয়েছিল মায়াকে। এখন যদি পুনরায় এসব কিছু আবারও এখানে ঘটে, তাহলে মায়ার আর মান-সম্মান থাকবে না। ভয়ে দুরু বুকে মায়া জড়সড় হয়ে হাঁটল জুইয়ের সাথে। ওদের সঙ্গ দিয়ে পিছন পিছন আরিফ আর নাদিমও হাঁটতে দেখা গেল। খানবাড়ির ড্রয়িং রুমে পৌঁছাতে মায়া অনাকাঙ্ক্ষিতভাবে মুখোমুখি হলো শশীর সঙ্গে। নেহা খানের সঙ্গে ড্রয়িং রুমে দাঁড়িয়ে সবার জন্য শরবতের গ্লাস ট্রেতে তুলে রাখছে, ঠোঁটের কোণায় মিষ্টি হাসি। আরাফ খানের সঙ্গে মুক্তাকেও দেখা গেল ড্রয়িং রুমের একটা চেয়ারে বসা। বাকিরা সবাই শরবত পান করেই যার যার রুমে অবস্থান করছে ফ্রেশ হওয়ার জন্য। নেহা খান মায়াদের ডাকলো ডাইনিংয়ে বসতে। গুটি গুটি পায়ে সবাই সেই দিকে গেল। একে একে চেয়ার টেনে বসে শরবতের গ্লাস গ্রহণ করল। মায়া শরবতের গ্লাসে চুমুক দিতে দিতে বেশ কয়েকবার শশীকে দেখে নিল। এই নিয়ে দ্বিতীয়বার শশীকে দেখা মায়ার। প্রথমবার যদিও মায়া এত লক্ষ্য করেনি বিয়ের ঝামেলায়, কিন্তু শ্রেয়ার মুখে শশীর নামটা শুনে মায়া এখন মনোযোগ দিয়ে শশীকে বেশ কয়েকবার পরখ করল আর চোখে। শশী মেয়েটা দেখতে দারুণ, যেমন লম্বা তেমন সুন্দরী, ব্যবহারও ঠিক তেমনই ভদ্রতা, কাপড় চোপড়ও বেশ শালীনতা রয়েছে। অশালীন কিছুই চোখে পড়ল না। এটা একটা টুপিজের জামা পরে, ওড়নাটা কাঁধের দুপাশে দেওয়া, কথাবার্তায় বেশ স্মার্ট। কার কি লাগবে নাকি সেটাও সে নিজের দায়িত্বে দিচ্ছে। মায়া আরও একবার আর চোখে শশীকে দেখল। মেয়েটিকে বেশ মনে ধরেছে মায়া। হৃদ খানের সঙ্গে মানাবেও ভালো। মায়া শ্রেয়ার মুখে শুনেছিল হৃদ খান এই শশী মেয়েটার সঙ্গে 5 বছর ধরে রিলেশনে আছে, সামনে হয়তো বিয়ে করবে। মায়ার মনে হলো এই দুইজনের বিয়ে হলে মন্দ হবে না, বরং ভালোই হবে, দুজনকে মানাবে ভালো। তবে এত সুন্দরী গার্লফ্রেন্ড রেখে কেন হৃদ খান মায়াকে পরকীয়ার মতন এত বাজে প্রস্তাব দেয় আল্লাহ জানে। এই লোকের আসলে চরিত্রে সমস্যা আছে, নয়তো সবসময় মায়ার সঙ্গে কেন ঘেঁষাঘেঁষি করতে চাইবে এই লোক। ড্রয়িং রুমে বসে সকলে হালকা পাতলা নাস্তা করার মধ্যে কোথা থেকে হুট করে অয়ন এসে ধুপ করে মায়ার মুখোমুখি একটা চেয়ারে বসে পড়ল ক্লান্তিতে। সকলে চমকে উঠে অয়নকে কিছু বলবে তার আগেই অয়ন শশীর হাত থেকে একটা শরবতের গ্লাস নিয়ে এক চুমুকে শেষ করল। ঠাস করে টেবিলের ওপর গ্লাসটা রাখতে রাখতে সরাসরি চোখ গেল মায়া আর জুয়ের দিকে। চোখের পলকে আরিফ নাদিমকেও দেখে নিল এক পলকে, কিন্তু মায়ের মুখোমুখি বসা অয়নের হাতের গ্লাসটা টেবিলে রাখতে রাখতে বলল, আরে ছোট বিয়াই যে, ভালো আছো তো? মায়া বেশ উৎফুল্লতায় বলল, জি ভাইয়া ভালো, আপনি কেমন আছেন? এই তো ঠিকঠাক। বোনের বিয়ে শপিং করা শেষ? জি ভাইয়া শেষ। তাহলে তো বেশ বড়সড় ঝামেলায় চুকিয়ে ফেলেছ তোমরা। মেয়েদের শপিং, বাপরে সাংঘাতিক ঝামেলা। অয়নের কথায় মায়া ঠোঁট প্রসারিত করে হাসল। অয়নের চোখে লাগার মতন বিধর
সেই হাসি। তারপরও সে কৌশলে চোখ সরিয়ে তাকালো মায়ার পাশে বসা জুঁইয়ের দিকে। মনোযোগ সহকারে ফল খাচ্ছে সে। অয়ন একে একে আরিফ নাদিমের সঙ্গে কুশল বিনিময় করলো। যদিও সে নাদিমকে চেনে না, কিন্তু তারপরও যেহেতু আরিফের সঙ্গে বসা, তার মানে মায়াদের কোনো আত্মীয় হবে ভেবেই সে সৌজন্য বজায় রেখে কথা চালালো অয়ন নিজের মধ্যে। অয়নের কথার ফাঁকে নেহা খান জানতে চেয়ে বলল, তুই এ সময় এ বাড়িতে? তোর না ডিউটি আছে রাতে? আছে নানু, কিন্তু 3 ঘন্টার লিভ নিয়েছি। তুই কি একা এসেছিস? রাদীপ আসেনি? না, রাদীপ দেশে নেই, হৃদকে সঙ্গে নিয়ে এসেছি। হেনা খানের আর কিছু বলার আগে শশী পাশ থেকে উৎফুল্লতা দেখিয়ে জানতে চাইল, হৃদ ভাই এসেছে বুঝি? অয়ন এক পলক মায়াকে দেখল, বেশ স্বাভাবিকভাবেই খাচ্ছিল। শশী যে হৃদের কথা জানতে চেয়েছে অয়নের কাছে, সেটা নিয়ে কোনো ভাবান্তর দেখা গেল না মায়ার মধ্যে। অয়ন বুঝতে পারল মায়া এখনো হৃদের সঙ্গে বৈবাহিক সম্পর্কে অবগত নয়। অয়ন মায়ার থেকে দৃষ্টি সরিয়ে শশীর লাজুকতা মুখটার দিকে এক পলক তাকিয়ে উত্তর দিতে দিতে বলল, হ্যাঁ এসেছে তো হৃদ ভাই, গিয়ে দেখ, বাইরে পেয়ে যাবি। অয়নের কথায় শশী এক গ্লাস শরবত তুলে দ্রুততায় ছুটল বাইরের দিকে হৃদের উদ্দেশ্যে। হেনা খান, আরাফ খান শশীর লাজুকতার মুখটা দেখে হাসল। অয়ন ততক্ষণে জুঁইয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। অয়ন এসেছে পর থেকেই এই নিয়ে বেশ কয়েকবার জুঁইকে সে আর চোখে পরখ করেছে, কিন্তু মেয়েটা সেই কখন থেকে মনোযোগ দিয়ে নাস্তা খেয়েই যাচ্ছে, অয়নকে চোখের দেখা পর্যন্ত দেখছে না। আশ্চর্য, অয়ন যে এসেছে মেয়েটা ভাবান্তর নেই কেন? এমনটা তো হওয়ার কথা না। অয়ন যে আজ আসবে এই মেয়েটা তো জানে। অয়নের জন্য জুঁইয়ের অপেক্ষা করে বসে থাকার কথা ছিল। তাহলে অয়ন জুঁইয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, জুঁই, আমাকে তরমুজ কাটার প্লেটটা দিন তো। জুঁই চোখ তুলে সরাসরি তাকালো অয়নের দিকে। লোকটার উপস্থিতি সে দেখেছিল, কিন্তু তেমন পাত্তা দেওয়ার মতন কিছু হয়নি বলে নিজের নাস্তা শেষ করছিল। হঠাৎ অয়নের ডাকে সরাসরি তাকাতেই চোখাচোখি হলো দুইজনের। অয়ন তখনও তাকিয়ে। জুঁই চোখ ঘুরিয়ে দেখল অয়নের হাতের কাছে আরও একটা প্লেটে তরমুজ কাটা আছে। সেটা অয়ন চাইলেই নিয়ে খেতে পারে, অথচ অয়ন জুঁইকে দেওয়া তরমুজের প্লেটটা চাচ্ছে। সৌজন্য বজায় জুঁই আস্তে করেই নিজের ফল কাটার প্লেটটা এগিয়ে দিতেই অয়ন সেটা নিজের কাছে টেনে নিল। কাটা চামচ লাগিয়ে মুখে তুলতে তুলতে আবারও জুঁইকে বলল, জুঁই, আমাকে আমের প্লেটটাও দেন। জুঁই এইবারও হাতে হাতে অয়নকে আমের প্লেটটা এগিয়ে দিল। অয়ন সেটা নিয়ে আবারও বলল, পানির গ্লাসটা দিন। জুঁই এবার তীক্ষ্ণ দৃষ্টিতে অয়নের দিকে তাকিয়ে পানির গ্লাসটা এগিয়ে দিল। লোকটার সাথে জুঁইয়ের যতবার দেখা হয় ততবারই জুঁইকে দিয়ে সে নিজের কাজ করায়, কিন্তু কেন সেটা জানা নেই জুঁইয়ের। বাড়িতে আসা মেহমানকে দিয়ে যে কাজ করানো যায় সেটা অয়নকে না দেখলে হয়তো জুঁই জানতো না। অয়ন জুঁইয়ের থেকে পানির গ্লাসটা নিতে নিতে সবার অগোচরে জুঁইকে একটা চোখ মারল। অয়নের হঠাৎ কাণ্ডে হতবুদ্ধি হয়ে বসে রইল জুঁই। এই লোকটা হঠাৎ জুঁইকে চোখ মারল কেন জানা নেই জুঁইয়ের। শুধু স্তব্ধ নির্বাক হয়ে বসে রইল। তবে জুঁইয়ের মনটা বেশ পুড়ছে রাদীফের জন্য। ঢাকায় আসার আগেই রাদীফের সঙ্গে জুঁইয়ের কথা হয়েছিল। রাদীফ বলেছিল আজ খানবাড়িতে আসবে জুঁইয়ের সঙ্গে দেখা করতে। জুঁই যেন অপেক্ষা করে বসে থাকে তার জন্য।
আর সেই থেকে জুই রাদিফের জন্য অপেক্ষা করে বসে আছে। তাহলে এখন রাদিফ দেশের বাইরে থাকে কিভাবে? কিছুক্ষণ আগেও তো দুইজনের কথা হয়েছিল। রাদিফ জুইকে বলেছিল সে রাস্তার জ্যামে বসে আছে, তবে অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবে। এখন জুইকে অপেক্ষা করিয়ে রাদিফ আসলো না, উল্টো অয়নের মুখে শুনতে হচ্ছে রাদিফ দেশে নেই। সকলের খাওয়া দাওয়ার মধ্যে হৃদ মেন গেট দিয়ে খানবাড়ির ড্রয়িং রুমে প্রবেশ করতে করতে বেখেয়ালি চোখ পড়ল ডাইনিংয়ে। সেখান থেকে বেশ কথাবার্তা আর হাসাহাসির শব্দ আসছে। হৃদ প্রথমে গম্ভীর আর স্বাভাবিকের ন্যায় তাকালেও কয়েক সেকেন্ডের মধ্যে ভ্রু কুঁচকে গেল মায়ার পাশে অপরিচিত ছেলে নাদিমকে বসে থাকতে দেখে। যদিও নাদিম বা মায়ার মধ্যে তেমন কোনো কথাবার্তা হচ্ছে না, তারপরও মায়ার পাশে নাদিমের বসার বিষয়টি পছন্দ হয়নি তার। ডাইনিংয়ের স্পেস বড়, মায়ার অন্য কোনো একটা খালি চেয়ারে বসলেও হতো, কিন্তু তা না করে অপরিচিত ছেলের পাশাপাশি বসাটা হৃদের অপছন্দের কারণ হলো। হৃদ সেদিকে তাকিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতে ডাইনিং থেকে নেহা খান হৃদের দিকে এগিয়ে আসতে আসতে ডাকল হৃদকে। হৃদ সরু চোখে তাকালো হেনা খানের ব্যস্ত পথ চলার দিকে, তারপর চোখ ঘোরালো পুনরায় মায়ার দিকে। হেনা খানের ডাকে উপস্থিত ডাইনিং টেবিলের সকলে ঘাড় ঘুরিয়ে ততক্ষণে হৃদের দিকে তাকিয়েছে। মায়াও হেনা খানের ডাকে চমকে উঠে তৎক্ষণাৎ পেছনে ঘুরে তাকাতেই চোখাচোখি হলো হৃদের সঙ্গে। মায়া ভয়ার্থ দৃষ্টি হৃদের থেকে নামিয়ে নিতেই গিয়ে চোখে পড়ল হৃদের পাশে দাঁড়িয়ে থাকা শশীর দিকে। তারপর তাকালো শশীর হাতে থাকা খালি গ্লাসের শরবতের দিকে। হৃদ শশীর দেওয়া শরবতটুকু পান করেছে সেটা বুঝতে পেরে মায়া কি মনে মনে আবারও হৃদের দিকে তাকালে পুনরায় চোখাচোখি হলো দুইজনের। হৃদ তখন থেকেই ভ্রু কুঁচকে চেয়ে আছে মায়ের দিকে, আর হৃদের চেয়ে থাকার কারণও হলো মায়ের পাশে বসে থাকা নাদিম মায়ের দিকে আম কাটা ফলের প্লেটটা এগিয়ে দিচ্ছে মায়া আর অগোচরে খাওয়ার জন্য, কিন্তু মায়া পেছন মুড়ে হৃদের দিকে তাকিয়ে থাকার জন্য হয়তো সেটা লক্ষ্য করেনি, কিন্তু হৃদের বাজ পাখির নজরে সেটাও মুহূর্তে ধরা পড়ল। মায়া হঠাৎ করেই কেন জানি আরো একবার পরখ করল হৃদকে, তাও মনোযোগ দিয়ে। হৃদকে বড্ড ক্লান্ত দেখাচ্ছে, চোখে মুখে বেশ ক্লান্তির ছাপ, কিন্তু তারপরও মুডি হৃদ খানের অ্যাটিটিউড কমল না। গায়ের কোট বাম হাতের ভাঁজে ফেলে ডান হাতটা ডান পকেটে গুজে মায়ার দিকে চেয়ে আছে বাজ পাখির দৃষ্টিতে, যেন চোখ দিয়েই গুলি করবে মায়াকে। মায়া জড়সড় হয়ে দৃষ্টি সরিয়ে আবারও তাকালো হৃদের পাশে দাঁড়িয়ে থাকা শশীর দিকে। হৃদ আর শশীকে পাশাপাশি সুন্দর লাগছে, দুইজনের হাইটে মিলে যাচ্ছে। যদিও শশী হৃদের মতন অত লম্বা নয়, তবে বেশ দারুণ লাগলো মায়ার চোখে। লম্বা ছেলেদের লম্বা প্রেমিকাই মানায়। আচ্ছা, শশীর হাইট কত হবে? 5 ফুট 6 নাকি 5 ফুট 7? হৃদকে দেখে নেহা খানের পাশাপাশি আরিফও নাস্তার টেবিল ছেড়ে এগিয়ে আসলো হৃদের সাথে কথা বলার জন্য। এর মধ্যেই শশী হৃদকে উদ্দেশ্য করে রিনরিনে বলল, তোমাকে কফি করে দিই? দে। রুমে দিয়ে আসবো নাকি এখানে? রুমে দে। শশীর কথার মাঝে হৃদ অল্প কথায় উত্তর করল। শশী নেহা খানকে পাশ কাটিয়ে বিনা বাক্যে হাঁটল কিচেনের দিকে। মায়া শুধু দুইজনের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ নিশ্চুপ চোখে। হৃদ শশীর কথাবার্তা আচার আচরণে মায়ার মনে হলো দুইজনের মধ্যে বেশ গভীর সম্পর্ক, এমনকি দুইজন দুইজনের সঙ্গেও অনেক ফ্রি। হয়তো রোজকার রুটিন মাফিক শশী এমন করে হৃদের খেয়াল রাখে। অন্তত হৃদের স্বাভাবিক আচরণে মায়ার
তেমনটাই ঠেকল। হৃদের ভয়ে জড়সড় হয়ে থাকা মায়া মন হঠাৎ করেই যেন খারাপ হলো। উদাস মনে হৃদ থেকে দৃষ্টি সরিয়ে সামনে ঘুরে বসল। নাদিমের বাড়িয়ে দেওয়া আমের প্লেট থেকে আম তুলে কামড় বসাতে বসাতে ভাবল, আজ মায়ার নিখোঁজ স্বামীকেও খুঁজে পেলে হয়তো মায়াও এমন খেয়াল রাখত নিজের স্বামীর। সকাল বিকাল সেও শশীর মতন করে নিজের ভালোবাসার মানুষকে কফি আর শরবত করে খাওয়াতো। আসলে মায়ার কপালটাই খারাপ, নয়তো স্বামীকে খুঁজে পেয়েও পাচ্ছে না কেন। কোথায় যেন আছে মায়ার স্বামীটা, আল্লাহ জানে। রাত তখন 10টার ঘরে। আরিফ নাদিমকে নিয়ে আরাফ খানের সঙ্গে আড্ডা জমিয়েছে ড্রয়িং রুমে। মায়া ততক্ষণে সেখানেই ছিল। হঠাৎ করে মনে হলো মায়ার স্বামীকে একটা ফোন করা দরকার। সেজন্য হাতে ফোনটা নিয়ে আস্তে করে উঠে এসে বসল খানবাড়ির বাগানে থাকা খোলা বাংলোতে। বাগানের ভেতরে থাকা জায়গায় কর্ড লাইটিং এর কারণে রাতের অন্ধকার ভাবাটা তেমন বোঝা যায় না। বেশ উজ্জ্বল আলোয় দিনের মতনই লাগছে পরিবেশটা। চারপাশে বেশ বডিগার্ড দাঁড়িয়ে থাকতে দেখলো মায়া বন্দুক হাতে। মায়া উদাস মনে খুঁজে খুঁজে স্বামীর নাম্বারটায় কল লাগালো। যদিও মায়া জানে লোকটা ওর ফোন রিসিভ করবে না, তারপরও মায়া রোজ করে লোকটাকে কল দেয়। মনের অভিমান কতদিন করে থাকবে লোকটা মায়ার উপর। একদিন না একদিন তো ঠিকই ভেঙে যাবে। মায়ার চেয়ারে বসে ফোনটা টেবিলের উপরে রাখলো। এক গালে হাত রেখে ফোনটার উপর ঝুঁকে মনোযোগ সহকারে তাকিয়ে রইল স্ক্রিনে ডায়ালকৃত নাম্বারের দিকে। সেখানে হৃদের নাম্বারে রিং হচ্ছে, কিন্তু কোনো রেসপন্স নেই। মায়া মনোযোগে হঠাৎ বিঘ্ন ঘটিয়ে কারোর উপস্থিতিতে টের পেয়ে চোখ তুলে উপরে তাকাতে তাকাতে সে ব্যক্তিটা ধূপ করে মায়ের মুখোমুখি একটা চেয়ার টেনে বসে পড়ল। আচানক কারোর উপস্থিতিতে মায়া চমকে উঠতে চোখে পড়ল অয়নকে। বেশ হাসিখুশি মুখে মায়ার ফোনের দিকে তাকিয়ে হৃদের নম্বর দেখে চিনতে পেরে অপরিচিতর মতন করে বলল, তুমি কাউকে ফোন করছো? মায়া হড়বড় করে কল কেটে নিজের ফোনটা হাতে নিয়ে লুকাতে লুকাতে বলল, কাউকে না ভাইয়া। আমি কিন্তু জানি তুমি কাকে কল করছিলে, তবে তুমি চাইলে এই বিষয়ে তুমি আমার হেল্প নিতে পারো। আমি কিন্তু তোমার কলের ওপাশের মানুষটাকে খুঁজে দিতে পারি। আমি কিন্তু জানি সবকিছুই। মায়া চমকে ওঠার মতন করে অস্থির চিত্রে হড়বড় করে বলল, আপনি জানেন? আপনি কিভাবে জানেন? সেদিন রাতে কি তাহলে আপনি ছিলেন আমার সাথে? ওই লোকটা কি তাহলে আপনি? মায়ের এই কথায় অয়নের চোখে মুখে হঠাৎই আফসোসের গ্লানি দেখা গেল। অয়নের কণ্ঠে তেজ কমে আসলো ধীরেই। চাপা দীর্ঘশ্বাস গোপন করে মোলায়েম গলায় শুধালো, সেই রাতে তোমার সাথে না থাকার আফসোস আমার ইহজীবনে শেষ হবে না মায়ু। কিন্তু আফসোস কখনো শেষ হয় না, সারা জীবন থেকে যায়। তার মধ্যে তুমি একটা। মায়া অয়নের গভীর কথার অর্থ বুঝল না। মায়ার মস্তিষ্ক এই মুহূর্তে উত্তেজিত, তাই অস্থির ন্যায় অয়নকে শুধালো মায়া। বলল, মানে ওই লোকটা আপনি না? যদি অপশন থাকতো তাহলে অবশ্যই হতাম। মানে? অয়ন দীর্ঘশ্বাস গোপন করে নিজের কথা ঘুরিয়ে বলল, মানে কিছু না, তবে তুমি চাইলে আমি তোমাকে হেল্প করতে পারি তোমার কাঙ্ক্ষিত মানুষটাকে খুঁজে পাওয়ায়। হৃদ তো তোমাকে হেল্প করলো না, তবে আমি তোমাকে খালি হাতে ফিরিয়ে দেব না। ভয় নেই, আমি তোমার থেকে কোনো টাকা পয়সা বা কিডনি চাইবো না হৃদের মতন। বেয়াই হিসেবে
তো এতটুকু সাহায্য তো করতেই পারি তোমায়, তাই না? এবার বলো কি লাগবে আমার হেল্প? মায়া অস্থির চিত্রে আমতা আমতা করলো। ওর ছোট্ট মাথায় এলোমেলো হয়ে যাচ্ছে অয়নের কথা। মায়ার কেন জানি মনে অয়নের সাথে মায়ার নিখোঁজ স্বামীর কোনো সম্পর্ক আছে, আর নয়তো অয়ন হবে মায়ার সেই নিখোঁজ স্বামী। মায়ার সম্পর্কে এত কিছু কিভাবে জানা সম্ভব? মায়া তো অয়নকে বা অন্য কাউকে বলেনি, শুধু ওর বান্ধবীদের ছাড়া। শ্রেয়া, নাদিয়া বা জুই কেউই অয়নকে এসব বলতে যাবে না। তাহলে কে বলবে অয়নকে? হৃদ খান? অসম্ভব। হৃদ খান যে মুড়ি মানুষ, অবশ্যই মায়ের কথা মনে রেখে অয়নকে এসব বলে বেড়াবে না। তাছাড়া হৃদ খান মায়াকে কথা দিয়েছিল সে মায়ের পার্সোনাল কথাগুলো কাউকে বলবে না। হৃদ খান রাগী, জেদি, বেপরোয়া আর যাই হোক না কেন, সে অন্তত নিজের কথার খেলাপ করার মতন মানুষ নয়, এতটুকু মায়া বিশ্বাস আছে। তাহলে অয়ন কিভাবে জানতে পারে? সে চিন্তায় মায়ের মাথায় এলো অয়ন হয়তো মায়ার সেই মানুষটা হতে পারে যাকে মায়া চায়। এমনটাও তো হতে পারে অয়ন নিজেকে লুকাতে চেয়ে মায়াকে এখন মিথ্যা বোঝাতে চাচ্ছে। অয়ন মায়ার নিখোঁজ স্বামী হতে পারে, এটা ভাবায় মায়ার মাথায় আসতেই মায়ার মন ছটফটে উঠল অস্থির চিত্তে। নিজের ভাবনা সত্যি করতে চেয়ে মায়া সরাসরি তাকালো অয়নের চোখে। মুহূর্তে দুজনের চোখাচোখি হলো। অয়নের হাসি মুখটা কেমন নিশ্চুপ হয়ে যাচ্ছে মায়ার অবিশ্বাস্য নজর দেখে। মায়া যে অয়নকে নিজের অনাকাঙ্ক্ষিত মানুষটা মনে করছে সেটা অয়ন মায়ার দৃষ্টি দেখেই বুঝতে পারল। তারপর অয়ন মায়াকে বাধা দিল না, বরং নিশ্চুপ হয়ে বসে রইল। মায়া এই প্রথম সরাসরি অয়নের দিকে তাকিয়ে বেশ করে পরখ করল অয়নকে, আর পরখ করতেই যেন চমকে উঠল। অয়ন বেশ লম্বা আর বলিষ্ঠ একজন পুরুষ, ঠিক সেই দিন রাতের ওই অচেনা লোকটার মতন। মায়া হঠাৎ তীব্র ভয়ে ওর কলিজা শুকিয়ে গেল মনে হলো। অনাকাঙ্ক্ষিত কাউকে পেয়ে যাওয়ায় কপালের ঘাম বিন্দুকণা দেখা গেল তৎক্ষণাৎ। মায়া জিভ দিয়ে ঠোঁট ভেজালো। দুই হাতে চেপে ধরা নিজের ফোনটাকে কচলে অল্প হাঁ করে নিঃশ্বাস ফেলল, ভেতরকার অস্থিরতা বের করতে। অয়নের দৈহিক গঠন আর শ্যামবর্ণ দেখে এবার মায়া নিশ্চিত মনে হলো অয়ন হয়তো মায়ার সেই অচেনা মানুষটা যাকে মায়া নিজের স্বামী হিসেবে খুঁজে চলেছে। মায়া তীব্র অস্থিরতায় এড়াতে কম্পিত গলায় বলল, আমি পানি খাবো। অয়ন মুহূর্তে হেসে মায়ের দিকে টেবিলের ওপরে রাখা পানির বোতলটা এগিয়ে দিতে মায়ার ডানে দাঁড়িয়ে থাকা হৃদের দিকে এক পলক তাকালো। হৃদ শুরু থেকেই বাংলো ঘরের দরজায় দাঁড়িয়েছিল। মায়া লক্ষ্য না করলেও অয়ন করেছিল। সে মায়া আর অয়নের সব কথোপকথন শুনেছে এতক্ষণ। মায়ার মনোভাবও তীক্ষ্ণ চোখে পরখ করেছে। অয়ন ইচ্ছা করে হৃদকে শুনিয়ে মায়ার হেল্প করতে চেয়েছে, কিন্তু অয়ন মায়াকে নিয়ে আফসোস করা বা মায়ার অয়নের প্রতি ওইরকম দৃষ্টি, অয়নকে নিজের নিখোঁজ স্বামী মনে করা, এসব কিছু হৃদকে রাগিয়ে দিল। হৃদ চোয়াল শক্ত করে হাতের মুঠোয় চেপে রাখা ফোনটিকে পিষল। অয়ন হৃদের হাতের দিকে তাকিয়ে হৃদের গালে হৃদের রাগে ঠাহর করল। তারপরও সেটা দেখেও না দেখার মতন করে মায়ের সাথে কথা চালিয়ে বলল,
কি বললে না তো আমার হেল্প লাগবে কিনা? লাগলে বলে ফেলো চট করে। আমি এই মুহূর্তে তোমার নিখোঁজ ওই লোকটাকে বের করে দেব। মায়া ঢকঢক করে ছোট পানির বোতলের থেকে অর্ধেকটা পানি খেয়ে টেবিলের ওপর বোতলটা রাখতে রাখতে অয়নের কথায় মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে জানালো যে ওর হেল্প লাগবে। অয়ন দারুণ হেসে গা এলিয়ে বসলো চেয়ারে। মায়ের উদ্দেশ্য করে বলল, তা লোকটা দেখতে কেমন ছিল? একটু আইডিয়া দাও তো শুনি। অয়নের কথায় মায়া হাতের মুঠোয় ফোনটা কচলাতে কচলাতে মিহিস্বরে বলল, লোকটা অনেক লম্বা আর বলিষ্ঠ ছিল। লম্বা তো অনেকেই হয়, কিন্তু এক্স্যাক্টলি কতটুকু লম্বা সে ছিল সেটার একটা সঠিক ধারণা দিতে হবে। তুমি লম্বা মানুষ দেখলে বলতে পারবে কতটুকু লম্বা ছিল ওই লোকটা? মায়া আবারও মাথা নাড়িয়ে সম্মতি দিল। সে মানুষ দেখে বলে দিতে পারবে ওই লোকটা কতটুকু লম্বা ছিল। মায়া জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে অয়নকে বলতে চাইলো, আপনার মতন লম্বা ছিল ওই লোকটা। কিন্তু মায়ার কিছু বলার আগেই অয়ন ডান দিকে রিতকে দেখলো খাক ছেড়ে। এই রিত, এদিকে আয় তো ভাই। অয়নের ডাকে মায়া চমকালো, ভরকালো, হকচকিয়ে দ্রুত তাকালো পাশে। দেখলো হৃদ ওর থেকে কয়েক কদম দূরে বাংলো ঘরের দরজায় দাঁড়িয়ে চেয়ে আছে মায়ের দিকে। মায়া হৃদের ভয়ে দ্রুত লাফিয়ে উঠতে চাইলে অয়ন বাধা দিয়ে বলল, মায়াকে জায়গা ছেড়ে না উঠতে। মায়া ভয়ে জড়সড় হয়ে বসে রইল। কিন্তু হৃদ তখনও ট্যাঠামি করে দাঁড়িয়ে। অয়ন বুঝল হৃদের স্বভাবে ট্যারামি করে দাঁড়িয়ে আছে, না জায়গা ছেড়ে নড়বে আর না এগিয়ে আসবে অয়নদের দিকে। তাই বাধ্য হয়ে অয়ন উঠে গিয়ে হৃদের হাত টেনে মায়ার চেয়ারের পাশে দাঁড় করাতে বলল, কিরে ভাই, সব জায়গায় ট্যাঠামি করিস কেন? একটু অন্যের কথা শুনলেও তো পারিস। দেখছিস না আমাদের গুরুত্বপূর্ণ একটা আলোচনা করছি? তুই একটু এখানে দাঁড়িয়ে থাক তো, আমাদের হেল্প লাগবে তোর। হৃদকে মায়া চেয়ারের পাশে দাঁড় করিয়ে অয়ন আবারও গিয়ে বসল নিজের জায়গায়। চেয়ার টেনে বসতে বসতে হৃদের উদ্দেশ্যে অয়ন আবারও বলল, শোন হৃদ, তোরে যে জন্য ডেকেছি, আসলে আমি মায়ার ভণ্ড প্রতারক বেঈমান লুকায়িত স্বামীর ইন ডিটেল সম্পর্কে জানতে চাই। সেজন্য তোর একটু হেল্প লাগবে। তুই এখানে হাম্বার মতন দাঁড়িয়ে থাক। মায়া তোর উদাহরণ দেখি আমাকে জানাবে মায়ার ভণ্ড প্রতারক বেঈমান স্বামীটা দেখতে কেমন। হৃদ রাগে কটমট করে অয়নের দিকে তাকালো। তার এসব ধরনের মন্তব্য কোনো কালেই পছন্দ না, তেমন এতে মেজাজ খারাপ হয়। আর এজন্যই অয়ন ইচ্ছে করেই হৃদকে রাগাবার জন্যই বারবার মায়ার স্বামীকে তুলে খোঁচা মেরে ভণ্ড প্রতারক বেঈমান বলে গালি দিচ্ছে। অয়ন জানে হৃদ মায়ার বৈবাহিক সম্পর্কে, আর জেনে বুঝেই সে মায়াকে হেল্প করার নাম করে হৃদকে এই মুহূর্তে রাগিয়ে দিচ্ছে। মায়া হৃদের ভয়ে জড়সড় হয়ে অয়নকে বলল, ওনাকে লাগবে না, আমি এমনি বলতে পারবো। আরে তুমি এমনি বললে তো হবে না, মুখের কথায় আমি ঠিকঠাক কিছু বুঝবো না। তুমি একটা কাজ করো, দ্রুত উঠে হৃদের পাশে দাঁড়িয়ে বলো তোমার নিখোঁজ স্বামী আসলেই কতটুকু লম্বা ছিল। আমাদের হৃদ তো অনেক লম্বা, দেখো তো ওর মতন লম্বা ছিল কিনা কতটুকু দেখাও। যাও উঠে গিয়ে দাঁড়াও ওর পাশে।
মায়া ভয়ে আমতা আমতা করলো যাবে কিনা সেটা নিয়ে। লাস্ট বার হৃদ মায়াকে আঘাত করেছিল, যেটা মায়া ভুলেনি, কিন্তু অয়ন তো আর সেসব জানে না। মায়াকে উঠতে না দেখে অয়ন আবারও তাড়া দিল। মায়ার হাতে ফোনটা টেবিলে রেখে ভয়ে ভয়ে উঠে দাঁড়ালো। চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে মায়া হৃদকে নিজের খুব কাছে অনুভব করলো। মায়া আর নড়াচড়া করলো না, নত মস্তিষ্কে হৃদের পায়ের দিকে তাকিয়ে হাত কচলালো। মায়াকে নড়তে না দেখে অয়ন অসন্তুষ্ট গলায় আবারও বলল, এইভাবে না মায়া, তুমি হৃদের মুখোমুখি না, বরং পাশাপাশি গিয়ে চেপে দাঁড়াও। দুইজনকে একত্রে দাঁড়াতে দেখলে তবেই না আমি বুঝবো কে কতটুকু লম্বা ছিল। অয়নের কথায় অস্থির বোধ করে মায়া ঘুরে হৃদের পাশাপাশি চেপে দাঁড়ালো। মায়ের বাহু হৃদকে কনুইয়ের সাথে হালকা পাতলা স্পর্শ লাগলো মনে হয়। এর মাঝে অয়ন দুজনকে একত্রে দাঁড়াতে দেখে বেশ সিরিয়াস মুড নেওয়ার মতন করে বলল, এবার ঠিক আছে, এখন হৃদকে দেখিয়ে বলো তোমার স্বামীর লম্বা কতটুকু ছিল। মায়া হাঁসফাঁস করে হাত কচলাতে কচলাতে ঘাড় উঁচিয়ে হৃদের দিকে তাকাতেই চোখাচোখি হলো হৃদের শান্ত শীতল দৃষ্টির সাথে। মায়া দিকে কেমন শান্ত মেজাজে তাকিয়ে হৃদ। অদ্ভুতভাবেই মায়াও শিহরিত হলো হৃদের শান্ত দৃষ্টির অতলে। মায়া 2-3 সেকেন্ডে বেশি পারল না হৃদের শীতল দৃষ্টির মাঝে চেয়ে থাকতে। জড়তার দৃষ্টি নামিয়ে তাকালো হৃদের বলিষ্ঠ শক্ত কাঁধের দিকে। মায়ের মাথা আপাতত হৃদের কাঁধের একটু নিচে, মানে হৃদের বুক বরাবর মায়ার হাইট। মায়া একটু চমকালো। সেদিন রাতে অচেনা লোকটাও হৃদের মতন ঠিক এতটাই লম্বা ছিল। মায়া হৃদখানের মতন করে সেই দিন রাতে ওই লোকটারও বুক বরাবর হয়েছিল। মায়া এখন স্পষ্ট মনে আছে, হৃদখান যে এত লম্বা মায়া আগে কখনো এতটা মনোযোগ দিয়ে লক্ষ্য করেনি। কিন্তু আজ লক্ষ্য করে যেন বিস্ময়িত হচ্ছে। বাপরে, হৃদখান এত লম্বা! মায়া হৃদের কাঁধ থেকে দৃষ্টি সরিয়ে আশেপাশে দাঁড়িয়ে হৃদকে দেখিয়ে অয়নকে বলল, ওনার মতোই লম্বা ছিল লোকটা। অয়ন বলল, তুমি শিওর তো? আর হৃদকে আবারও দেখিয়ে বলল, আর ওনার মতোই বলিষ্ঠ ছিল। তুমি বুঝলে কিভাবে? সেদিন রাতে লোকটা বেহুশ অবস্থায় আমার কাঁধে ঢলে পড়েছিল। আমি ওনার ওজন সামলাতে হিমশিম খাচ্ছিলাম। লম্বা চওড়া অনেক ছিল, সেজন্যই বলতে পারছি। অয়ন বেশ সিরিয়াস হওয়ার মতন করে বলল, আচ্ছা সেই দিন কিভাবে কাঁধে ভর দিয়েছিল দেখাতে পারবে? হ্যাঁ পারবো। অয়নের তালে মায়া খই হারালো। হৃদের সাথে শত্রুতার কথা এক মুহূর্তের জন্য ভুলে গিয়ে চট করে হৃদের শক্তপোক্ত বলিষ্ঠ হাত নিজের কাঁধে তুলে আবারও ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো হৃদের সঙ্গে। মায়া যখন সেই দিনের রাতের কথা মনে করে নিজের পজিশন ঠিক করছিল, তখন হৃদ মায়াকে সাহায্য করে মায়ার কাঁধ জড়িয়ে তার বুকের সাথে মিশিয়ে ধরল। আর বেখেয়ালি মায়ার চোখ উঁচিয়ে হৃদের মনোভাব ঠাহর করল না। যদিও করত, তাহলে ঠিক বুঝত হৃদের গভীর দৃষ্টির মানে। ব্যস্ত মায়া সেই দিন রাতের ঘটনা মনে করে হৃদের পিঠ গলিয়ে কোমরের শার্ট আঁকড়ে ধরল, আর আপন হাতটা রাখলো ওর কাঁধ জড়িয়ে ধরা হৃদের হাতের ওপর। তারপর অয়নের দিকে নিজের পজিশন দেখাতে দেখাতে উৎফুল্ল কণ্ঠে বলল, আমরা এভাবেই ছিলাম ভাইয়া। আচ্ছা, আর মায়া আর ভাবতে ভাবতে চট করে কাঁধের ওপরে হৃদের হাতটা টেনে ধরল নিজের ওপরে হৃদকে ঝুঁকিয়ে পড়তে। মায়া আচানক কাণ্ডে হৃদ খই হারিয়ে অল্প একটু মায়ার দিকে ঝুঁকে পড়তেই মায়া আবারও একইভাবে হৃদকে টানল নিজের দিকে।
এভাবে মায়া বেশ জড়টা টেনে ধরায় হৃদ নিজের খই হারিয়ে দুই হাতে মায়াকে জড়িয়ে ধরে এলিয়ে পড়ল মায়ার গায়ে। তাজ্জব, মায়াও হৃদকে টেনে নিজেও বোকা বনে গেল। মুহূর্তে মায়া বুঝতে পারেনি হৃদ মায়াকে এভাবে জড়িয়ে ধরবে। আকস্মিক ঘটনায় মায়া হৃদের দেহে ভর সামলাতে না পেরে দুই হাতে হৃদের পেট জড়িয়ে নিজের ভারসাম্য বজায় রাখতে গিয়ে ঝুঁকে পড়ে বলল, বাপরে, আপনার তো অনেক ওজন, শরীর তো শক্ত কেন? কি খান, হ্যাঁ? উঠুন, আমি বাঁকা হয়ে যাচ্ছি। দীর্ঘ সময় নিরবিচ্ছিন্ন করে হৃদ প্রথম কথাটা বলল, মায়াকে ধমক দিয়ে দাঁত চেপে। শাট আপ, ইডিয়েট। হৃদ মায়াকে ছেড়ে দাঁড়াতে মায়া হড়বড় করে সোজা হয়ে দাঁড়ালো। কাঁধে এক হাত রেখে ঘষতে ঘষতে ঘাড় উঁচিয়ে তাকালো হৃদের দিকে। হৃদকে বেশ ভারী বরগুনে মানুষ মনে হলো মায়ার। আর একটুর জন্য মায়ার ঘাড় ভাঙেনি। আল্লাহ জানে এই লোকের বউ ওই লোককে কেমনে সামলাবে। মায়া তো এখনই চিন্তা হচ্ছে ওই লোকের বউয়ের জন্য। মায়া আর চোখে হৃদের কটমট করা দৃষ্টি মারিয়ে তাকালো অয়নের দুষ্ট হাসির দিকে। অয়ন বেশ দুষ্ট হেসে দুইজনের দিকে তাকিয়ে। মায়া বুঝল না সে হাসির মানে, তাই মায়া আমতা করে হৃদের দিকে আঙ্গুল তুলিয়ে দেখালো অয়নকে, একটু আগে উনি যেমন করে আমার গায়ে ঢলে পড়েছিলেন, সেই রাতে ওই লোকটাও আমার তেমন করে ঢলে পড়েছিল। তারপর আর কিছু বলতে পারবো না, লোকটার চেহারা আমার মনে নাই। মায়ের কথায় অয়ন ঠাস করে চেয়ার থেকে উঠে দাঁড়াতে বলল, এসব নিঃশক্তি ঢলে পড়া মানুষদের তুমি সামলাও মায়া, আমি গেলাম, আমার কাজ শেষ। শোনো, ডানে বামে না তাকিয়ে সোজা পেছনে তাকালে পেয়ে যাবে তোমার ভণ্ড প্রতারক মানুষটাকে। বলে অয়ন শীষ বাজাতে বাংলো ঘরটা ছাড়ল। মায়া হতবুদ্ধি হয়ে অয়নের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। মূলত মায়ার মাথায়ও অয়নের কোনো কথা ঢুকলো না। এতক্ষণ মায়াকে জোর দিল মায়ার স্বামী দেখতে কেমন সেটা বলতে। এখন যখন মায়া দেখানো শেষ করলো, অমনি চলে গেল মায়াকে উল্টোপাল্টা কথা বলে। মায়া কাকে সামলাবে? এখানে তো নিঃশক্তি ঢলে পড়া মানুষ। এখানে কে নিঃশক্তি ঢলে পড়া মানুষ? আর কেই বা মায়ার পেছনে থাকবে? মায়ার স্বামী কি আর মায়ার পেছনে বসে আছে নাকি, যে মায়া পেছনে তাকালেই তাকে পেয়ে যাবে? পেছনে তো শুধু হৃদ খান দাঁড়িয়ে আছে, যার সারা শরীরে অহংকার আর রাগ জেদে ভরপুর। মায়া আবারও হতাশার শ্বাস ফেলল। টেবিলের উপরে ফোন নিতে ঘাড় বাঁকিয়ে তাকালো পেছনে দাঁড়িয়ে থাকা হৃদের দিকে। সে মূলত তখন থেকে মায়ার দিকে চেয়ে কি যে এত দেখে মায়াকে আল্লাহ জানে। এই রাগ, এই শান্ত দৃষ্টি। একটু আগে কেমন শান্ত আর শীতল ছিল, আর এখন অকারণে রেগে কটমট করছে মায়ার উপর। এই লোক কেন যেন অকারণে মায়ার উপর রেগে যায়, তাও মায়া বোঝে না। এই লোককে মায়া বুঝতে গেলে আরো সমস্যা। মায়া এই লোকের সাথে কোনো লেনদেন নেই। যা লেনদেন আছে সে বুঝুক এই ঘাটটেরা লোককে। মায়া নিজের ফোন উঠিয়ে চলে গেল খানবাড়ির ভেতরে, কিন্তু হৃদ তখনও রাগে দুই হাতে মুষ্টি পিষে মায়ার যাওয়ার দিকে তাকিয়ে। মূলত মায়া বুঝতেই পারল না অয়ন মায়াকে চোখে আঙ্গুল দিয়ে হৃদকে দেখালো নিজের স্বামী স্বরূপে। কথায় কথায় অয়ন যে হৃদকে ইঙ্গিত করেছে ঢলে পড়া মানুষটা হিসেবে, সেটাও বুঝল না। এমন না যে মায়া অয়নের কথায় গুরুত্ব দিয়েছে, কিন্তু মায়া অয়নের কথায় অনাগ্রহ করেছে। মূলত মায়া বিশ্বাস নেই যে হৃদ খানও কোনোভাবে মায়ার স্বামী হতে পারে, এটা নিয়ে। মায়া
প্রাণপূর্ণ বিশ্বাস দুনিয়ার যে কেউ মায়ার স্বামী হতে পারে, কিন্তু হৃদ খান কখনো হবে না, কোনোভাবেই না। রাত প্রায় 12টার শেষের দিকে। সবার ডিনার আরো কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। এখন ওরা ফিরে যাবে, কিন্তু মুক্তাকে কোথাও পাওয়া যাচ্ছে না। হয়তো সেজুতির সাথে সেজুতির ঘরে হবে। মায়া এতক্ষণ ঘুমে ডাইনিং রুমে বসে ঝিমোচ্ছিল। আরিফ ডেকে দেওয়ায় মুক্তার জন্য সে সিঁড়ি ধরে উপরে উঠছে। সেজুতির ঘরে যাবে মুক্তাকে ডাকতে। মায়ার সিঁড়ি বয়ে দোতলা করিডর ধরে সামনে এগোতে হঠাৎ পিছনে ডাকলো কেউ, স্টপ। মায়া চমকে ওঠার মতন লাফিয়ে পেছন ঘুরল মুহূর্তেই। হৃদকে বাড়ির পোশাকে দাঁড়িয়ে থাকতে দেখে আঁতকে উঠল হড়বড় করে। এই অসময়ে হৃদের মুখোমুখি হওয়া মানে বিপদ সংকেত। আতঙ্কিত মায়া হড়বড় করে দৌড়ে পালাতে চাইল, তার আগেই হৃদ মায়ার মতিগতি বুঝে শক্ত গলায় দাঁতে দাঁত পিষে আবারও বলল, ডোন্ট গো, আই সে স্টপ দেয়ার। হৃদের শক্ত গলা শুনে মায়া থামল না। হৃদের ভয়ে দৌড় মারল তৎক্ষণাৎ। পেছন পেছন হৃদও ছুটল। চোখের পলকে মায়ার হাত চেপে সামনে ঘোরালো। মায়া ভয়ে হৃদকে ধাক্কা মেরে পুনরায় পালাতে চাইলে হৃদ এক ধাওয়ায় মায়ার বুকের কাছের কাপড়টা শার্টের কলারের মতন চেপে ধরেই মায়াকে উঁচিয়ে মুখোমুখি করে রাগে হিস করে বলল, ডাকছি কানে কথা যায় না? দাঁড়াস না কেন তুই? বেয়াদব হয়েছিস? হৃদের ভয়ে মায়া এমনি সিটিয়ে ছিল, এখন আরো সিটিয়ে গেল। হৃদ হুটহাট কেন রেগে যায় মায়া জানে না। হৃদ রেগে গেলে মায়ের সাথে বা কেন খারাপ আচরণ করে তাও বোঝে না। একটু আগেই তো ভালো দেখলো হৃদকে, অথচ এখন হুট করে রেগেমেগে কেন অগ্নিমূর্ত রূপ ধারণ করলো তাও জানে না মায়া। আসলে মায়া কিছুই জানতে চায় না। হৃদ হুটহাট চেপে ধরা, মায়াকে আঘাত করা, কারণে অকারণে ছুঁয়ে দেওয়া, কোনো কিছুই মায়া চায় না। মায়া শুধু নিজেকে নিরাপদ আর আতঙ্কমুক্ত রাখতে চায় হৃদের থেকে। এই মুহূর্তে হৃদের রাগের কারণটাও মায়া জানে না। তবে হৃদ মায়ার কলার চেপে ধরার কারণে ফ্লোরে পা রাখতে হিমশিম খাচ্ছে মায়া। পায়ের বুড়ো আঙুলে ভর দিয়ে নিজের শরীরের ভারসাম্য বজায় রাখতে গিয়েও খই হারিয়ে ফেলছে, কারণ হৃদ মায়ের বুকের কাছের কাপড় চেপে মায়াকে উঁচিয়ে ধরে রেখেছে। তো এখন হৃদ ছেড়ে দিলেই মায়া যে কোনো সময় মুখ থুবড়ে পড়বে ফ্লোরে। মায়া নিজের শরীরের ভারসাম্য বজায় রাখতে হৃদের পেটের কাছে টি শার্টের কিছু অংশ শক্ত করে চেপে ধরে নিজেকে ছাড়াতে চেয়ে, আমাকে ছাড়ুন ভাইয়া, পায়ে ব্যথা পাচ্ছি আমি। মায়ের মুখে ভাইয়া ডাক শুনে হৃদ আরো তেতে উঠল। তার রাগে যেন মায়া ঘি ঢালার মতন কাজ করলো। তাই হৃদ মায়ার কলার চেপে আরো কাছে টানলো। মায়ের মুখোমুখি ধরে রাগে রিরি করে বলল, বারবার ভাইয়া ডাকিস কেন? তোর বাপের সম্পত্তির ভাগ দিবি আমায়? যে ভাইয়া ডেকে বেড়াস? নিষেধ করেছি না ভাইয়া ডাকতে? তাহলে শুনিস না কেন? অবাধ্য হোস আমার? কথা না শুনলে ট্রিগার পয়েন্ট রেখে গুলি করে মেরে দিব। বিশ্বাস কর, একটু বুক কাঁপবে না আমার। হৃদের শক্ত ধাঁচের কথায় আতঙ্কিত হলো মায়া। সর্বাঙ্গ কেঁপে উঠল ভয়ে, চোখে পানি দেখা গেল। এই মুহূর্তে হৃদের দুনিয়ার নিষ্ঠুর আর নিকৃষ্ট দয়া মায়াহীন মানুষ মনে হচ্ছে মায়ার। ঠোঁটে ভেঙে কেঁদে উঠে বলল, আপনি এমন করছেন কেন? আমি কি করেছি? আমি সবসময় আমার সাথে এমন বাজে ব্যবহার করেন, আঘাত করেন, কি চাই আপনার? হৃদ মায়াকে আরো কাছে টেনে চোখে চোখ রেখে রাগে তিরতির করে দাঁত পিষে বলল, নিজেকে এত সস্তা বানাচ্ছিস কেন? আমার সস্তা জিনিস পছন্দ না। আমি সস্তায় আরো সস্তা হব। আপনার কি? চুপ, একদম চুপ।
মুখে 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 তর্ক করবি না, আমার পছন্দ না। বেয়াদব হয়েছিস। মেজাজ আমার এমনিতেই চটে আছে, বেশি বাড়াবাড়ি করলে তোর নাগরকে জানে মেরে দিব। হৃদের হিংস্রত্ব রাগে মায়া দমে যায়। হৃদের রক্তিম চোখ আর ভয়ানক দৃষ্টিতে মায়া কাবু হয়ে যায়। ভয়ার্ত মুখে মায়া ফুপিয়ে কেঁদে উঠতেই হৃদ আবারও আগের ন্যায় দাঁতে দাঁত পিষে বলে, ছেলেটা কে? মায়াকে উত্তর না দিয়ে কাঁদতে দেখে হৃদ আবারও চটে যায়। আগের ন্যায় দাঁতে দাঁত পিষে চেঁচালো, উত্তর দে। হৃদের ধমকে মায়া কেঁপে উঠে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কোন ছেলে? যার সাথে তোর ভাব চলছিল এতক্ষণ সে কে? মায়া কাঁদতে কাঁদতে জানালো, আমাদের এলাকার চেয়ারম্যান চাচার বড় ছেলে নাদিম ভাইয়া। উনি এখানে কি করছে? আরিফ ভাইয়া ডেকেছে মনে হয়, আমি জানি না কিছু। তোর সাথে কি চলে ওই ছেলের? এত কিসের ভাব তোদের? কিছু চলে না, কোনো ভাব নেই। নাটক করিস? কাহিনী বোঝাস আমাকে? আমি চোখে দেখি না কিছু? তোর আমাকে অন্ধ মনে হয়? তোদের নোংরামি আর গলায় গলায় ভাব আমার চোখে পড়বে না মনে করেছিস? ওয়ার্নিং দিচ্ছি না হৃদ, বলে রাখছি। আমার অবাধ্য হবি সোজা ট্রিগার পয়েন্টে রেখে তোর নাগরের বুক ঝাঁঝরা করে দেব গুলিতে আমি। যে বুকে আমার নারীর জন্য ভালোবাসা থাকবে সে বুকে আমি জ্বালিয়ে দেব। বিশ্বাস কর হৃদ, এসব কিছু করতে মোটেও আমার হাত কাঁপবে না। হৃদের উগ্রতা বেপরোয়া আচরণে মায়া প্রচণ্ড ভয়ভীত হলো। মায়ার জীবনে কখনো কাউকে এত বাজে আচরণ করেনি ওর সাথে, আর না এইভাবে মায়াকে কেউ হুমকি ধামকি দিয়েছে। মায়াকে আজ পর্যন্ত কোনো পুরুষের কারণে অকারণে হোক ছুঁয়ে দেয়নি, অথচ হৃদ খান অবাধ্যের মতন মায়াকে ছুঁয়ে দেয় যেখানে সেখানে। এতে মায়া ভীষণ কষ্ট হয়, নিজেকে অপরাধী মনে হয়। মায়ের মনে হয় সে নিজের স্বামীকে ঠকাচ্ছে। একটা পুরুষ মানুষ অকারণে মায়াকে ছুঁয়ে দেওয়া সেটা নিশ্চয়ই পাপ। মায়া না চাইতেও সে পাপের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে ওকে, তাও শুধুমাত্র হৃদের জন্য। মায়া বুঝল হৃদের সাথে শক্ত সামর্থ্য বা তর্কে জড়িয়ে কখনো পেরে উঠবে না। হৃদ বেপরোয়া মানুষ, আজ পর্যন্ত কারো পরোয়া করেছে বলে সে দেখেনি, আর না কারোর থেকে শুনেছে এমনটা। এমন বেপরোয়া মানুষকে মায়ার বোঝাতে হবে কৌশলে। হৃদ যা চাইছে মায়ের থেকে সেটা মায়া দেওয়া সম্ভব না। মায়া বিবাহিত, সবচেয়ে বড় কথা মায়া নিজের স্বামীকে ভালোবাসে। তাই হৃদকে মায়ার সত্যি বোঝাতে হবে যে মায়া ওর স্বামীর সাথে সুখে আছে, আর ওদের মাঝে দেখা সাক্ষাৎ থেকে শুরু করে এতদিনে সবকিছু হয়ে গেছে। যদিও হৃদ একটু আগে অয়নের ওই কথাবার্তা মনে করে জানে মায়া এখনো ওর স্বামীর খোঁজ পায়নি, তো কি হয়েছে? মায়া না হয় তখনকার ঘটনাটা মিথ্যা বলে চালিয়ে দেবে হৃদকে। হৃদ কি আর বুঝতে পারবে নাকি কোনটা সত্যি আর কোনটা মিথ্যা? হৃদ তো আর মায়ার স্বামীকে চেনে না, তাহলে বুঝতে পারবে না যে মায়া মিথ্যা বলছে সেটা। মায়া না হয় হৃদকে মিথ্যা বুঝিয়ে বলবে মায়া ওর স্বামীকে খুঁজে পেয়ে গেছে, ওরা এখন সুখে শান্তিতে ঘর সংসার করছে। মায়াকে যেন হৃদ আর ডিস্টার্ব না করে। মায়া নিজের কান্না আটকে ফোঁপানো বন্ধ করতে চেয়েও পারল না। তীব্র অপমান আর হৃদের ভয়ে চোখ থেকে এমনি পানি পড়ছে। তারপরও মায়া নিজের কান্না আটকাতে চেয়ে ঠোঁট কামড়ালো, কিন্তু সফল হতে না পেরে পুনরায় একইভাবে ফুঁপিয়ে কেঁদে হৃদের উদ্দেশ্যে বলল, আপনি আমার সাথে এমন করবেন না প্লিজ, আমার আপনাকে ভয় লাগে, সহ্য হয় না আপনাকে। আমার যার সাথে ইচ্ছা তার সাথে মিশবো, আপনার কি?
প্লিজ আপনি আমার থেকে দূরে থাকুন। আপনি জানেন আমি বিবাহিত, তারপরও কেন বারবার আমাকে ডিস্টার্ব করেন, কারণে অকারণে ছুঁয়ে দেন? এসব আমার পছন্দ না। আপনি আমার কাছ থেকে যা চাইছেন তা আমি কখনো দিতে পারবো না। আমি ওই টাইপের মেয়ে নই। আর না আপনার বাজে প্রস্তাবে ইন্টারেস্ট। আমার স্বামী আছে, আমরা দুইজন দুইজনকে অনেক ভালোবাসি। আমাদের সম্পর্কটা অনেক গভীর আর ঘনিষ্ঠ, একটা নর্মাল ম্যারিড কাপলের মতো। আমরা দেখা করেছি, কথা বলেছি, পাশাপাশি আরো অনেক কিছু করেছি। আমার স্বামীর পছন্দ না কেউ ওনার বউয়ের আশেপাশে ঘুরুক। আপনি প্লিজ আমার থেকে দূরে থাকুন। বিস্ফোরণে হৃদের মস্তিষ্ক ধপধপ করে উঠল। জ্বলে ওঠা রাগ দপ করে নিভে গেল। মস্তিষ্ক সক্রিয় হয়ে জানান দিল সে এখন ঘনিষ্ঠ বউয়ের সাথে। জানান দিল সে কখন ঘনিষ্ঠ হলো বউয়ের সাথে, কখন ভালোবাসার লেনদেন করলো তারা, এত কিছু কবে করলো হৃদ। বিস্ফোরণে মায়ার কলার চেপে ধরা হৃদের হাতটাও হালকা ঢিলে হয়ে আসলো, একেবারে ছেড়ে দিল না। বিষণ্ণে হৃদ নিষ্ক্রিয় মস্তিষ্কে চেঁচিয়ে উঠল, কি? এত কিছু কবে হলো? মায়া মনে করলো হৃদ মায়ার মিথ্যা কথা বিশ্বাস করেছে। মায়া নিজের স্বামীর সাথে জড়িয়ে পড়েছে এমনটা শুনে হয়তো হৃদ আর মায়ার পেছনে ছুটবে না, আর না মায়াকে ডিস্টার্ব করতে চাইবে। মায়া নিজের কান্না থামিয়ে হৃদকে নিজের থেকে দূর করতে চেয়ে আরো কিছু মিথ্যা কথা গুছিয়ে নিল মনে মনে। নাক টেনে নিজের ফোঁপানো আটকিয়ে বলল, হয়েছে, মাসখানেক হবে উনি নিজে থেকে আমার সাথে যোগাযোগ করেছেন, কথা বলেছেন, দেখা করেছেন। তারপর আরো কিছু হয়েছে আমাদের। উনি বলেছেন আপু আর ফাহাদ ভাইয়ার বিয়েটা শেষ হলে আমাদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবেন আব্বুর কাছে। আসলে উনি চিন্তিত যদি আমাদের দুইজনের পরিবার আমাদের সম্পর্কে জানার আগেই আমি প্রেগনেন্ট হয়ে যাই তাহলে বিষয়টা খারাপ দেখাবে। মায়ের কথার মাঝে বিস্ফোরণে হৃদ স্তব্ধের ন্যায় চেঁচিয়ে উঠল, প্রেগনেন্ট? কে প্রেগনেন্ট? আমি? কি? রাগে দুঃখে হৃদ কলার ছেড়ে ধাক্কা মেরে নিজের থেকে সরিয়ে দিতে দিতে মেজাজ দেখিয়ে বলল, ধরলাম না, ছুলাম না, খেলাম না, কিছু করলাম না, এর মধ্যে বাবা হচ্ছি? সেই হৃদ রাগে একটি শব্দ বারবার উচ্চারণ করলো। মায়া হৃদের আচমকা ধাক্কার তাল সামলাতে না পেরে দেওয়ালের সঙ্গে গিয়ে পিঠ ঠেকলো। অল্প ব্যথা পেয়েও পিঠে, তবে সেটা সহনীয়। মায়া দেওয়াল ধরে দাঁড়াতে হৃদের কথাগুলো কানে আসলো। মায়া হৃদকে শুধিয়ে বলল, আপনি না আমার স্বামী বাবা হবে। হৃদে রাগে দুঃখে বলল, একটা বাড়ি দাও আমার মাথায়, স্মৃতিভ্রমণ হয়েছে। মায়া দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে মিনমিন করে বলল, আমি পারবো না। ছ্যাঃ, শালার জিন্দেগি, কিছু করার আগে বদনাম হয়ে গেলাম। মায়া গোল গোল চোখে হৃদের দিকে তাকিয়ে রইল। হৃদ যে রাগে তেতে উঠেছিল ঠিক সেই ধাঁচে হনহনিয়ে আবারও চলে গেল। মায়া হৃদের যাওয়ার দিকে তাকিয়ে রইল শুধু। হৃদ যখন বিকট শব্দ তুলে দরজায় ঠাস করে লাগালো তখন মায়ার সাথে সাথে দেওয়ালগুলো কেঁপে উঠেছে সেই তাপে। মায়া হৃদের হাত থেকে প্রাণ বাঁচাতে পেরে বুকের উপর একটা হাত রেখে প্রশান্তির নিঃশ্বাস ফেলল। যাক, অবশেষে ও হৃদকে মিথ্যা বোঝাতে পেরেছে তাহলে। এবার মায়ের পিছনে না আসলেই হয়।